ওরা গাদ্দাফির দেশে গেছেন, শুনছেন যে আমিন মোতামলে একজন বাঙালি। দেখা বাংলাদেশ বিমানে অনেকটা গাদ্দাফি মাফ মানে দিত না, কারণ বিমানের ফ্লাইট ছিল ঢাকা টু চট্টগ্রাম। ওদের অনেক পয়সা জমছে। আরবদের খাসিয়ত হলো আপনার জমে ঠিকই, ওরা বলে পাবা, কিন্তু আপনি যদি জোর দেন আপনাকে লাইক করবে। আমি আরবদের সঙ্গে খুব ভালো কাজ করেছি, ওরা আমাকে খুব শ্রদ্ধা করে। গাদ্দাফির তো দেশে বলতো মাফিজ ডক্টর আবুল হাসান, মাফিজ সাহেব ডক্টর আবুল হাসান না আসলে কোনো পার্টি হয় তাই? মিনিস্টাররা বলতো। সৌদি আরবেতে কিং আব্দুল হয়েছে, বাংলাদেশিদের নাকি মিসকিন বলে। ওর ডিন মনসুর সিজিনি, ওর বাসায় আমার ওয়াইফ আর আমি থাকতে হবে, এত আদর করতে ওরা। ইউ টু আর্ন রেসপেক্ট। আপনি যদি ওদের টাকায় যে বস্তিতে থাকেন, আপনি ইউ ডোন্ট আর্ন, পয়সা জমা করছেন। কাজেই আল্লাহ আমাকে অনেক সুযোগ দিচ্ছেন, কিং আব্দুল আজিজ ইউনিভার্সিটি, এগুলো সবখানে আমি গেছি। শুধু জাপান ছাড়া আমার ছাত্রের সবখানে গেছে, ছাত্রদের সম্মান পাইছি। কিন্তু যা কিছু বিদেশে যত ইউনিভার্সিটিতে পড়িয়েছি শিখেছি ঢাকা ইউনিভার্সিটি, ডেফিনেটলি শিখেছি ঢাকা হলের হাউস সিটি ছিল, এফএইচএলের হাউস সিটি ছিল, পুকুরপাড়ের দুইটা এক্সচেঞ্জ, একটা ফয়েজ সাহেব, একটা ঢাকা ইউনিভার্সিটি। যা শিখছি পৃথিবীর যে ইউনিভার্সিটি গেছি ওইটা ছাত্রদের সঙ্গে কীভাবে। আমি কিন্তু আমার ক্লাসে ঢুকে প্রথমেই ছাত্রদের সালাম দিই, অ্যান্ড দে রেসিপিট। আমার বিলেতের প্রত্যেকটা ক্লাস সাকসেসফুল, কারণ আমি সারা পৃথিবীতে শিখছি। আমি ছাত্রদেরকে আগে গুড মর্নিং, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, ওরা। তো এখন যখন সময় আসছে এই অসুখের পরে 53 ইয়ার্স আমি ননস্টপ পড়িয়েছি পৃথিবী। আমাদের সময় বলা হয়, বিলেতের চাকরিতে বলা হচ্ছে যে ইউ ক্যান বি অফ সিক ফর 2 উইকস। আমাদের চাকরিতে 2 সপ্তাহ আপনি অসুস্থ থাকতে পারেন, আপনার বেতন কাটবেন। আল্লাহ রহমতে তাচ্ছুক এই ব্যাকটেরিয়া অ্যাটাক আগে আমি জীবনে কোনো দিন অফ সিক হয়নি। কাজেই আমি কোনো ফাঁকি দিই না, ছাত্রদেরকে মায়া করে পড়িয়েছি। সে জাম্বিয়া হোক, ইটালি হোক, লিবিয়া হোক, সৌদি আরবে হোক, ব্রিটেন হোক। ইটালি তো পড়িয়েছেন। ইন্টারন্যাশনাল সেন্টার, ওটা আমি অ্যাসোসিয়েট প্রফেসর সালাম আমার ডাইরেক্ট সুপারভাইজার। ও যিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন? আমি ওনার ছাত্র, পাকিস্তান কেমব্রিজ ইউনিভার্সিটি। ওনার সম্বন্ধে আপনারা জানেন না হয়তো। উনি যখন মাস্টার করছিলেন, বোধহয় তারিখটা বোধহয় 47-48, পাকিস্তান ভাগ হয়েছে। উনি লাহোরের ছিলেন, খুব ব্রিলিয়েন্ট ছাত্র। ওনার বাবা চেয়েছিলেন আমার মতো সিএসএস পরীক্ষা, সিএস যখন আসলো উনি সিএস হবেন। তখন পাকিস্তানে কোনো ভালো ইউনিভার্সিটি নেই, লাহোর গভর্নমেন্ট কলেজে বিখ্যাত কলেজ। উনি গেলেন ওখানে, ওনাকে পরে উনি আমার ডাইরেক্ট স্যার ছিলেন, আমাকে বলছেন দুঃখ করে যে লাহোর ওনাকে গভর্নমেন্ট কলেজ চাকরি দিলেন, কারণ হলো উনি কাদিয়ানি। আচ্ছা, তখন উনি ঢাকা ইউনিভার্সিটিতে আসলেন। তখন আমাদের চেয়ার ছিলেন ফিজিক্সের প্রফেসর বোস, রমন স্পেক্টর, রমন হাসেন, সব হিন্দু বড় বড় প্রফেসর। আমি যাদের নাম বললাম ওরা জুনিয়র ছিল। তো উনি যখন আসলেন, এই ব্রিলিয়ান্ট মুসলিম ছাত্রটাকে তারা লেকচারের পোস্ট দিলেন, বললেন তুমি রিসার্চ ফেলো হতে পারো। উনি রাগ করে পাঞ্জাবে ফেরত গেলেন, যে ওনার বাবাকে বললেন, আমি বলে তুমি সিএসও পরীক্ষা দাও না, আমি দেবো না, আমি কেমব্রিজে ফিরে যেয়ে হি ইজ দি ইয়াংগেস্ট প্রফেসর। 28 বছর বয়সে উনি ফুল প্রফেসর। কেমব্রিজের? হ্যাঁ। তারপরে আমি যখন ঢাকা ইউনিভার্সিটি এসে জয়েন করলাম, একবার 1969-এ আমরা যখন অনার্স দিই, তখন ঢাকা ইউনিভার্সিটির টার্ন এসেছিল নোবেল। তখন মঈন খানও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট। মঈন খান এমএসসির, আমি অনার্স মাত্র দিয়েছি। ঢাকা ইউনিভার্সিটির টার্ন আসলো, আমরা ওই প্রফেসর সালামের নাম প্রস্তাব নেই। এটা নোবেল প্রাইজের নিয়ম হলো, বিশেষ করে ইউনিভার্সিটির সব ইউনিভার্সিটির সৌভাগ্য হয়, এটা টার্ন আসে। তখন ওনাকে আমরা প্রপোজ করলাম, উনি পেল না, কারণ তখন ওনার ইউনিফিকেশন থিওরি এগুলো আর প্রথম মুসলমান দিল না। পরে যখন আমি আবার ফিরে আসলাম 1977-এ,
79-এ আমরা এসেট হয়ে গেলাম মেন টানাবো। তখন আবার ঢাকা ইউনিভার্সিটির টান আসলো যে আমরা নমিনেট করতে পারি, আমরা আবার প্রফেসর সালাম। এইবার পৃথিবী স্বীকার করলো যে ওনার সাবজেক্ট এত কঠিন ছিল, থিওরিটিক্যাল ফিজিক্স, আমি এক্সপেরিমেন্টাল। ওনার থিওরি প্রুভ করার জন্য ইউনিটের নিউক্লিয়ার স্টেশন গভীর ভিতরে ঢুকতে হবে, এগুলা ওনার রিসার্চগুলা প্র্যাকটিক্যাল, ওনার থিওরি প্রুভ, কিন্তু প্র্যাকটিস প্রমাণ করার জন্য ইউনিটের অ্যান অ্যাক্সেলারেটর ডিপ ইন দি মাইন্ড, ওগুলো সাউথ আফ্রিকাতে আছে। এইগুলো যখন প্রমাণ হলো যে এটা একটা সাংঘাতিক জিনিস, তখন ঢাকা ইউনিভার্সিটির রিকমেন্ডেশন প্রফেসর সালামকে নোবেল প্রাইজ দেওয়া হয়। তখন উনি প্রথম, তখন জিয়া সাহেবের 79 আমাদেরকে লিখলেন থ্যাংক গড, তখন তো টেলেক্স ছিল, এখনও এটা রেকর্ড আছে, লিখলেন থ্যাংক গড আই ওয়াজ নট গিভেন এ লেকচারারশিপ ইন ঢাকা ইউনিভার্সিটি, I was not given a lectureship in Lahore Government College. That's why I became professor. আজকে নোবেল লাইব্রেরি সেলিউট টু ঢাকা ইউনিভার্সিটি। তখন আমরা তখন তখন ওনাকে দাওয়াত করলাম। মতিন চৌধুরী তখন বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান, উনি আমাদের দাওয়াতে আসলেন। ওখান থেকে লিখলেন যে আমি আর প্লেনে, আমি চিরাঙ্গেও যাব, কনভোকেশন হবে। ঢাকা ইউনিভার্সিটি বহুত মারামারি যে প্রফেসর সালাম পাকিস্তানি ওকে দিবেন না, তখন বাকশাল খুব শক্তিশালী। তো চিরাঙ্গে উনি লিখে দিলেন এই আমার ফ্লাইটে আমার সঙ্গে 4 জন সঙ্গী থাকতে হবে। একটা হলো শমশের আলী, এটা হলো আলমতি শরফুদ্দিন সাহেব, আমার সায়েন্স করছেন, হাসনা, আমি তখন ইয়াং এসে প্রফেসর। ঢাকা ইউনিভার্সিটির বাকশালী টিচার যারা ছিলেন, প্রফেসর হারুন রশিদ, এরা জ্বলে পুড়ে, হ্যাঁ হাসনাত সেদিনে শমশের আলী সাহেব, আমরা প্লেনে চিরাঙ্গে গেছিলাম। চিরাঙ্গে যে কনভোকেশন হলো, আসার সময় বেগম জিয়াকে প্রথম দেখলাম। যাওয়ার সময় আমাকে ঢাকা থেকে বলছে যে এর মধ্যে মতিন চৌধুরী আমার হাত ধরে বললেন, হাসনাত আমাকে খুব আদর করতে, তুমি আমার মান রক্ষা করো। আমি বঙ্গবন্ধু পরিষদের আজকে কার্জন হলে লনে প্রফেসর সালামকে আমরা অনারের জিল দিতে পারি, কিন্তু একটা সিভিক রেজিস্ট্রেশন দেবো, তুমি চিটাং যাচ্ছ সময় মতো নিয়ে এসো। আমি স্যারকে কথা দিলাম। তো যখন যাবো তখন ফিজিক্সের হেড তখন হারুন রশিদ মারা গেছেন, উনি একদম পার বাকশালী ছিলেন। তো উনি আমাকে বললেন সকালে যে বিকেলে আসা যাবে না, তাছাড়া বিমানে কোনো ফ্লাইট নেই সালাম সাহেবকে নিয়ে। তখন আমার এক বন্ধু বিমানের টেরিফে এয়ারফোর্সের পাইলট ছিল, বিমানে বড় ক্যাপ্টেন ফরিদুজ্জামান, ও খুব নাম করেছে, মুক্তিযুদ্ধের সময় মেঘ জ্ঞানে মঙ্গল, ওদের বাসা ছিল ভূতের গুলি, ডিগবাজি দিয়ে যেত, আমরা দেখতাম। জামান এসেছিল, তো আমি জামানকে ফোন করলাম, আমাদের কার্জন হলে একটা ফোন আছে হেডের, আমি জামানকে বললাম, জামান প্রফেসর সালাম আসছে জানি, বলে প্রত্যেকটা পেপারের হেডলাইন প্রফেসর সালাম ঢাকা। তাই আমি বললাম সালাম সাহেবকে চিরাং ইউনিভার্সিটি কনভোকেশন দিবে, ঢাকা ইউনিভার্সিটি দিবে না, ইন্টারনাল প্রবলেম। তা আমার বলে কী করতে হবে, আমি বললাম সকালের ফ্লাইটে যাব, বিকেলের ফ্লাইটটা 5টার তুই দিবি। ও বলে আমি সেই ফ্লাইট, যদিও আমাদের নিয়ম নাই একটি, পাইলট সকালে যাবে বিকেলে আসবে, আবার বিকেলে যাবে, ও বলে আমি নিই। তো এই জন্য ওই ফ্লাইটে একটা গাড়ি দেওয়া হলো, অ্যাটমিক এনার্জি সেন্টারে একটা শেভরলের ছিল, ওইটা দিয়ে আমি, শরফুদ্দিন সাহেব, সালাম সাহেব আর সেজনকে ছিল, আমরা 4 জন ছিলাম। আমরা গাড়ি করে এয়ারপোর্টে গেলাম, অনেক ইন্টারভিউ হলো, ওনাকে নিয়ে আমি যেতে গেলাম। ফেরার সময় সালাম সাহেব আমাদের কখনো বলেন না, ফেরার সময় কনভোকেশন হলো, ডিনার হলো চিরাং ইউনিভার্সিটি, আমি এর আগে চিরাং ইউনিভার্সিটি যাইনি। আসার সময় সালাম সাহেব আমাকে কানে কানে বলেন, হাসনাত I have to stop in between airport and university. কি ব্যাপার? উনি যে কাদিয়ানি একটা মসজিদ আছে, ওরা ওনাকে বলছিলাম। আমি ঘড়ির দিকে তাকা দিই, এদিকে জামান আমাকে বলছে তোমার ফ্লাইট কিন্তু রিটার্ন ফ্লাইট 3টায়, না হলে তুমি 5টায় সিভিক রেজিস্ট্রেশন। মতিন চৌধুরী স্যারের, আবার আমি দেখে ফেলছি মতিন চৌধুরী স্যার একটা নৌকা বানিয়েছে, সেই নৌকা প্রেজেন্ট করে আমার হাত ধরে বলছেন যে আসলাম নেই, কিন্তু আমার হাতে হাওলা করে দেব। তো আমি চিন্তা করছি যে ফ্লাইট তো মিস হয়ে যাবে। তো আমি জামানকে বললাম যে এই অবস্থায়, বলেছে কোনো চিন্তা নেই, আমি তো ফ্লাইট দিলাম।
আমি বললো যান্ত্রিক গোলযোগের জন্য দেরি হচ্ছে, তুমি ওখানে উনি যেন শখ করছে কেন ওখানে তো আমার রাস্তার মধ্যে থেকে বিরাট আলখাল্লা পড়া সব মৌলানা সাহেবরা দাঁড়ায় আছে, কাঁদিয়ে নিয়ে গ্রুপ, তারা ভিতরে নিয়ে গেল ওনাকে করলো। আমি বারবার তাড়া দিচ্ছি, আমার সঙ্গে শমশের আলী কদিন আগে মারা গেছে, শমশের আলী সাহেব আমার সঙ্গে সরফুদ্দিন সাহেব, ওরা বলছেন এত দেরি হচ্ছে কেন, প্লেনটা মিস করবো। তখন তো আর মোবাইল ছিল না যেমন, যাই হোক কোনো মতে যে ফ্লাইট ছিল 3টায়, আমরা যে 4টায় পড়ছি, তো 4টায় দেখি যে জামান, তখন চিটাং এয়ারপোর্টে এরকম ছিল না, ছোট্ট একটা, দেখি আমার বন্ধু ক্যাপ্টেন জামান একদম পাইলটের ড্রেস দৌড়ে এসে আমার দিকে তেরে এসে বলছে এই তোর আশা, এত দেরি কিছু না। তাই আমি বললাম তুমি না বলছো দেরি হলে অসুবিধা নেই, জানতে বলে যে ফার্স্ট লেডি বসে আছে উপরে, ফার্স্ট লেডি বেগম জিয়া বসে আছে, জিয়াউর রহমানের ওয়াইফ তখন। আর জিয়াউর রহমান বারবার ফোন করতেছে, বউ 2 বাচ্চাকে নিয়ে গেছে এই কারে, আর ছোট ছোট। আমাকে বললো আমার চাকরি নাই, আমি জানি বেগম জিয়া 3টার ফ্লাইট আড়াইটা থেকে বসে আছে, আর এখন বাজে 4টা। প্রেসিডেন্সিয়াল অফিস থেকে বারবার ফোন আসছে, প্লেন গেল ভালো, হোয়াটস রং। আর জামান তো বলে আমার চাকরি নাই, আমি জানি না। আমি বললাম আচ্ছা তুই চিন্তা করিস না, আমি ওই বাইরে একটা সিঁড়ি ছিল সেই দিয়ে লাউঞ্জে উঠলাম, আমার পিছনে শমশের আলী, তার পিছনে সালাম সাহেব, তার পিছনে সরফুদ্দিন। আমি যে দেখি অপূর্ব সুন্দরী এক মহিলা বসে আর 2টা ছোট ছোট বাচ্চা। তা আমি ঢুকতেই দেখেন এখনো আমার সিট, আমি বললাম উনি উঠে দাঁড়াবো। তাই আমি বললাম ম্যাডাম আমার সঙ্গে প্রফেসর সালাম দেরি হয়ে গেছে। এবার আমার পেছনেই কিন্তু সালাম সাহেব ওনাকে সালাম দিলেন, উনি চমৎকার উর্দুতে, উনি বেগম দিয়ে উর্দু পারেন, ওই দিন আমি দেখলাম। আর এত সুন্দর মহিলা আমি খুব কম দেখছি, এই প্রথম আমি বেগম দিয়াকে দেখি। তা আমি বললাম ম্যাডাম বিয়ে হয়ে গেছে, তো বললেন কোনো প্রবলেম নেই। উনি দাঁড়ালেন, ওরা বসলেন, সরফুদ্দিন সাহেব এরা বসলেন। আমি তত্তর করে নিচে এসে জামানকে বললাম প্লেন স্টার্ট কর, তোর চাকরি আছে। এই যাওয়ার সময় কিন্তু সালাম সাহেবকে নেওয়ার সময় জামান ওই পাইলট ওই প্লেনে উঠে বলছে আর আমরা খুব সৌভাগ্য, আমাদের প্লেনে আজকে বলছে সালাম উঠেছেন, আপনারা নিউজ পেপারে দেখছেন আজকের ফ্লাইটের নাম সালাম ফ্লাইট দিচ্ছিল যাওয়ার সময়। আসার সময় এই দেরি হলো ওই কাদিনেতে, কিন্তু এই গানটা আমার মনে আছে তখন তারে এইটুক ছিল, ওই প্রথম আমি বেগম জিয়াকে দেখি এবং শি ওয়াজ সো মডেস্ট। এই যে 1.5 ঘন্টা ধরে একটা, আর জিয়া সাহেবের অফিস থেকে বারবার ফোন করতেছিলেন ওনার ক্লোজ একজন সিলেটি ভদ্রলোক, মেজর জেনারেল, তার নাম ভুলে গেছে, ধমকাচ্ছেন যে প্লেন তো ভালো আর তোমরা অ্যানাউন্স করতেছে যান্ত্রিক গোলযোগ হচ্ছে। আর প্রেসিডেন্ট জিয়া 3বার ফোন করছে যে খোঁজ নাও। তো ওই ফ্লাইটে আমি ছিলাম, এই গল্পটা আমি আরেক জায়গায় করতাম আপনার।